নমস্কার, নিউজ আজ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সৌমিত্র। এই যে লকডাউন কিন্তু ওপেন হতে শুরু করেছে। দ্বিতীয় পর্যায়ের আমরা এসে গেছি। কিছু কিছু জায়গায় কিন্তু লকডাউন বেশ কিছুটা শিথিলতা না থাকলেও অধিকাংশ জায়গায় কিন্তু লকডাউন শিথিল হয়ে গেছে এবং জনজীবন প্রায় আস্তে আস্তে স্বাভাবিকের পথে ফিরছে। এরকম একটি সময়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সাধারণ মানুষকে জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন এবং এই প্রকল্পের আওতায় বিভিন্ন মানুষকে নিয়ে আসছেন। আজকে আমাদের যে বিষয়, লকডাউন পরবর্তী সময়ে ব্যবসার হাল হকিকত। এই মুহূর্তে সব থেকে কিন্তু কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। কেন্দ্রীয় সরকার 20,000 কোটি টাকা ঘোষণা করেছে। এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারও কিছু কিছু প্রকল্প ঘোষণা করেছে, কিন্তু এই প্রকল্প কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটা ব্যবসাদারদের সুবিধা হচ্ছে, সে নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট উদ্যোগপতি জনাব জিয়াউর রহমান সাহেবকে। জিয়াউর রহমান সাহেবকে আমরা স্বাগত জানাই আজ বাংলার এই বিশেষ অনুষ্ঠানে। আজ বাংলার সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাবেন। জিয়াউর সাহেবের কাছে প্রথমে যে জিনিসটা দিয়ে আমরা শুরু করব, পরে আমরা অন্য বিষয়গুলোতে আসবো ধীরে ধীরে। জিয়াউর সাহেব, একটা লকডাউন পিরিয়ড, তারপরেতে আস্তে আস্তে লকডাউন উঠে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি, লোকজন স্বাভাবিক হচ্ছে। আপনি একজন উদ্যোগপতি, আপনার বিভিন্ন ব্যবসার সাথে আপনি যুক্ত। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে ব্যবসার দিকটা অনেকটা কি পথ সুপ্রশস্ত হচ্ছে, না কোনো একটা জায়গায় গিয়ে থমকে রয়েছে? দেখুন, লকডাউন থাকাকালীন বা এখনও লকডাউন চলছে বলতে গেলে, কিছু কিছু জায়গায় শিথিল হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখনও ঠিক মতন মার্কেটে বেরোচ্ছেও না। কিছু পার্সেন্টেজ লোক বেরোচ্ছে মার্কেটে, যেটা আমরা বাজারে দেখছি, কিন্তু এখন অনেক পার্সেন্ট মানুষ যারা বেরোচ্ছে না বা কেনাকাটির দিকে যাচ্ছে না। এই জায়গা থেকে এখনও ঠিক মতন সেভাবে কোনো ব্যবসায়ী এখন ঠিক মতন সচল হয়নি। হ্যাঁ, টুকটাক করে শুরু হয়েছে এইমাত্র। এবার জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সিস্টেম। তো যেমন সাপোজ আমি দীঘা বলি, দীঘাতে এই 1 তারিখ হোটেল চালু হলো, কিন্তু আমাদের আরামবাগ বা এদিকে কিছু কিছু জায়গায় 8 তারিখ চালু হয়ে গেছিলো। তো একটা জায়গায় একটা খুলছে। মুম্বাই এখনও বন্ধ আছে, গুজরাট এখনও বন্ধ আছে। মুম্বাই গতকাল থেকে 144 ধারা জারি করে দিয়েছে। তো সব জায়গায় করেনি 144 ধারা, কিছু কিছু রেড জোন যেগুলো আছে সেগুলো 144 ধারা করেছে, তবে এখনও ঠিক মতো ওপেন হয়নি। তো ব্যবসা বলতে গেলে খুব যেভাবে ব্যবসা চলার কথা, আবার সেটা তার বিন্দুমাত্র এখন শুরু হয়নি। জাস্ট ওপেন করা হয়েছে ব্যবসাটাকে, এই শুরু হচ্ছে ব্যবসাটা। আপনার একটা বড় রিসর্ট আছে, এই রিসর্টটা আপনার দীঘাতেও হোটেল আছে, দীঘাতে তাজপুর আছে। এই যে দীঘা, কলকাতার অবস্থা তো খুবই মানে শোচনীয় এই মুহূর্তে। কলকাতার ব্যবসা এই মুহূর্তে কিন্তু ওপেন হচ্ছে না বলে যেন একটা সামঞ্জস্য থাকছে না। অনেক কিছুই প্রোডাকশন বন্ধ হয়ে রয়েছে। যে প্রোডাকশনগুলো, মনে করুন প্রোডাকশন যেগুলো তৈরি করে রাখা যায়, হ্যাঁ, সেগুলো হয়তো কিছুক্ষণ চলছে, যেটা আপনার বা ডেলি সেলিংয়ের ব্যাপার থাকে, ডেলি সেলিংয়ের উপর নির্ভর করে যেসব প্রোডাক্ট, সেগুলো এখনও বন্ধ হয়েই আছে। প্রায় চলছে, খোলা আছে কিন্তু চলছে না। যেমন আমার গোল্ডের কারবার যেটা, সেখানে কিন্তু অলরেডি চলছে, কাজ চালু করেছে 8-9 তারিখ থেকে। তার একটাই কারণ যে আমি ওখানে কিছু প্রোডাক্ট তৈরি করে রাখতে পারছি, পরবর্তীকালে যখন আরও শিথিল হবে তখন মালগুলো আমি বিক্রি করতে পারবো। বা আমার জিন্সের ফ্যাক্টরি যেটা বলবো, সেখানেও প্রোডাকশান তৈরি হচ্ছে, এইগুলো চলছে। আমার ছাড়াও অন্যান্য ব্যবসাদারও যাদের চলছে তাদের চলছে, কিন্তু যেগুলো ডেলি সেল উপর নির্ভর, সেই সব ব্যবসাগুলো এখন। এখানটাতেই আসছি, আপনার হোটেল অ্যান্ড রিসর্ট, সেখানে সাধারণ মানুষ যে ঘুরতে আসছে, এটাতে খুব একটা এফেক্ট হয় না, কিন্তু আপনার যে রেস্টুরেন্ট আছে
এই মুহূর্তে রেস্টুরেন্ট চালাতে গেলে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে চালাতে হচ্ছে। যে নর্মাল সময় আপনারা হয়তো ভাবেন যে এত পরিমাণ লোক আসে আপনার, তাহলে এরকম একটা রেস্টুরেন্টে আমি আজকের দিনের জন্য প্রিপারেশন তৈরি হবে, কিন্তু আজকের দিনে সেটা তো বোধহয় চালাতে একটুখানি অসুবিধা হচ্ছে। হচ্ছে বললাম যেটা ডেলি সেল, রেস্টুরেন্ট ডেলি সেল, আমার রিসর্টে বেড়াতে যাওয়া ডেলি সেল, বা রুমে থাকা ডেলি সেল, বা কলকাতা হোটেল যেগুলো, আমার কলকাতা হোটেলগুলো কি হচ্ছে, ওখানে তো বাইরের থেকে লোক এলে তবে থাকবে, একদম তারা তো আসছে না, আসতে না হলে লোকাল তো লোক আর হোটেলে গিয়ে থাকবে না, বাইরেকার লোক আসবে অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে লোক এলে তবে আমাদের হোটেলগুলো চলে। এখন সেটা যেহেতু বন্ধ, হয়তো ফ্লাইট চলছে, সীমিত ফ্লাইট চলছে, কিন্তু কেউ সাহস করে আসছে না বা সেরকম কোনো কাজও নাই, সেই জন্য ওই কলকাতার দিকটা বন্ধ। এই গ্রাম বাংলায় যেমন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে, এখানে গ্রাম বাংলা আশেপাশের লোক কিছু কিছু ওই 3 মাস লকডাউন থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন, সেখান থেকে একটু রিলিফ পাওয়ার জন্য হয়তো 1/2 ঘন্টা 1 ঘন্টা বেড়াতে আসছে। আর এই নিঃশ্বাস বন্ধ হওয়ার কথা যখন বললেন, যারা ব্যবসাদার মানুষ, অনেক ব্যবসাদার আছেন যারা কিন্তু শুধু তাদের ব্যবসার উপরে নির্ভরশীল, আমি একদম ছোট ব্যবসাদারদের কথা বলছি, যারা ব্যবসার উপর নির্ভরশীল, যাদের জমি জায়গা কিছু নেই, এই লকডাউন পিরিয়ডে তারা কিন্তু অদ্ভুত একটা সমস্যার মধ্যে পড়েছে। কারণ তার ব্যবসাটাই কিন্তু প্রতিদিনের বেঁচে থাকার জন্য যে রুজি রোজগারের যে জায়গা, সেটাই কিন্তু তাদেরকে তাদের ব্রেড অ্যান্ড বাটার এটাই। তো এরকম একটা জায়গা থেকে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কোটি টাকা তিনি কিন্তু ব্যবসাদারদের জন্য প্রকল্প একটা ঘোষণা করলেন। সেই 20,000 কোটি টাকা কিন্তু এই যে সাধারণ ব্যবসাদার তাদের হাতে কিন্তু এই মুহূর্তে আসেনি। যিনি নোবেল পেয়েছেন অর্থনীতিবিদ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন, অমর্ত্য সেন বলেছেন, এই টাকাটা সরাসরি ব্যবসাদারদের হাতে দেওয়া উচিত, এবং যে টাকাটার প্রকল্পটা ঘোষণা করা হয়েছে, যে টাকাটা ওই খাতে ব্যবহার করার জন্য ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই টাকাটা হচ্ছে 15,000, মানে যদি ভারতবর্ষের টোটাল জনসংখ্যাকে হিসাব করা হয় তাতে দেখা যাচ্ছে 15,600 টাকা করে এক একজন পাবেন। কিন্তু সেটা সাধারণ মানুষের মধ্যে এখনো আসেনি। আপনারাও যারা এই ব্যবসার মধ্যে যুক্ত, এরকম কি কোনো প্রকল্পের সুবিধা আপনারা পেয়েছেন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোথাও থেকে? এরকম কোনো সুবিধা কথা কি কোনো আপনারা শুনেছেন বা পেয়েছেন? দেখুন, ফার্স্ট হচ্ছে যে ভারতীয় অর্থনীতির জন্য, ভারতে শুধু অর্থনীতি বলা ভুল হবে, সারা বিশ্বে, গোটা বিশ্বের অর্থনীতি আজকে মানে কি বলবো ঠাপ হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সবারই প্রবলেম চলছে, এবং কোনো কোনো জায়গায় তো কান্ট্রিতে পুরো টোটাল শেয়ার মার্কেটই বন্ধ, যার উপর নির্ভর করে 98% অর্থনীতি। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার হোক, যেটা ভারত সরকারের আগেও একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে প্রায় 50,000 কোটি টাকা দিয়েছে, যাতে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যেন একটু বড় হয়। কেন, মানুষের অনেক ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে আছে। মিউচুয়াল ফান্ডটা কী হচ্ছে, তারা ইনভেস্ট করে বড় বড় কোম্পানিতে, রিলায়েন্স বলুন, টাটা বলুন, টিসিএস বলুন, তারাও তো একটা ইনভেস্ট করে। সেসব কোম্পানিগুলো যাতে বেঁচে থাকে তার জন্য সে ক্লায়েন্টগুলোর জন্য একটা সাপোর্ট করেছিল। তো সেখানে হয়তো পাওয়ার কথা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো পেয়েছে, হয়তো আমি জানি না। কিন্তু আর একটা যেটা 20,000 কোটি টাকা যেটা দান মানে প্রধানমন্ত্রী ব্যবসাদারের জন্য করেছিলেন, সেটা আমি পেপারে পড়েছিলাম। ওটা একটা নিয়ম ছিল, যার মিনিমাম একটা 100 কোটি টাকা ট্রানজ্যাকশন যদি থাকে তাকেই দেওয়া হবে, এরকম একটা খবর ছিল। আমার চ্যাটার অ্যাকাউন্টেন্ট সেইভাবেই বলছিল। তো এখন পর্যন্ত আমি পাইনি। মানে এটা তো কোনো ছোট ব্যবসাদারদের জন্য কোনো কিছুই হচ্ছে না। ছোট ব্যবসাদারের জন্য তো আমার মনে হয় না ছোট ব্যবসাদারের জন্য কি করেছে। তো আমি যেটা খবর পেয়েছিলাম বা আমি যেটা পেপারে দেখেছি, 20 লক্ষ হাজার কোটি টাকা ওই টাকাটা প্রায়, মানে যাদের ট্রানজ্যাকশন 100 কোটি টাকা, যারা ছোট ব্যবসা না একদম, যারা 100 কোটি টাকা ট্রানজ্যাকশন তাদের অ্যাকাউন্টে আছে, তাদেরকে একটা প্রায় 25 কোটি টাকা করে দেওয়ার কথা চলেছিল। তা আমার 7টা কোম্পানিতে মোটামুটি 3-4টে কোম্পানি এমন আছে যাদের ট্রানজ্যাকশন ভালো। তো এখন পর্যন্ত আমি পাইনি। তো এগুলো অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করে হয়তো পেলেও পাওয়া যেতে পারে। এমনিতেই আপনাকে বলি যে অন্য, আমি কোনো রাজনীতি বিরোধীদের কথা বলবো না, সবাইকেই বলবো যে যে কোনো একটা জিনিস সরকার ঘোষণা করার পর
সেটা প্রায় আসতে করতে ভারতে মানে মানুষের হাতে আসতে করতে 2-4 মাস টাইম লেগেই যায়। আমি আজকে ধরুন আজকে আমফান কদিন আগে হয়েছে, এখন আমফানের সব যে ক্ষতিগ্রস্ত তাদের সব চেক এগুলো এখন আসছে। তো একটা প্রসেসের একটা টাইম লেগেই যায়, প্রসেসিং টাইম লেগে যায়। আপনি যে ইনভেস্টমেন্টের কথা বললেন, এই ইনভেস্টমেন্টের কথা বলতে গিয়ে একটা কথা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু সোনার দাম 50,000 ছাড়িয়ে গেছে। এরকম একটা 50,000 ছাড়িয়ে যাওয়ার কারণটা কি, এবং এক্ষেত্রে কারা উপকৃত হচ্ছে, এবং মানে ভারতবর্ষের অর্থনীতি কি এতে উপকৃত হচ্ছে? আবার হয় 50,000 যেখানে সোনা ছাড়ছে তা অর্থনীতি অনেক জিডিপিতে পড়ে যাবে, সেই জায়গায় পড়ে গেছেও। হ্যাঁ, সোনার দাম বাড়া মানে জিডিপি পড়ছে, হ্যাঁ পড়বেই। এবার সোনার দাম বাড়া মানে অর্থনীতি কাটাপো ধস খাবি। হ্যাঁ, এখানে সোনার দাম বাড়ছে। এবার একটা জিনিস দেখার আছে, এখানে সেন্সেক্স বা শেয়ার বাজারও কিন্তু একভাবে বেড়ে যাচ্ছে। যে ফলটা করেছিল 7,500 চলে এসেছিল, যে ফলটা সেটা আজকে 10,500 পর্যন্ত টেনে দিয়েছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে শেয়ারগুলো, যে কোম্পানিগুলোর দাম পড়ে গেছিলো, সেগুলো কিন্তু খুব চেঞ্জিং আসেনি। হয়তো 100 টাকাটা 120 টাকা হয়েছে, কিন্তু পড়েছিল যখন তার রেট ছিল 200 টাকা, সে পড়ে 100 টাকা হয়েছিল। 10,500 চলে যাওয়ার পর তার রেটটা মিনিমাম 150-160 হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা হয়নি। তো জানি না ভারতের অর্থনীতির কি পরিস্থিতি হবে পরবর্তীকালে, তবে খারাপের দিকে আছে। আপনি একজন বিশিষ্ট শেয়ার মার্কেট বিশেষজ্ঞ মানুষ, আপনার কি মনে হয় এই যে শেয়ার মার্কেট কিছুটা বাড়ছে, সোনার দামও সমান্তরালে বাড়ছে, ভারতের অর্থনীতি কোন পথে এগোলে এই দুটো জিনিসের ব্যালেন্স হবে এবং ভারতবর্ষের অর্থনীতি অনেকটা এগিয়ে যাবে এই লকডাউনের পরবর্তী অধ্যায়টা? দেখুন, ফার্স্ট আমি বলবো 2-3টে কারণ আছে। এবং আরও একটা প্রশ্ন করি, যারা কিছু কিছু মানুষের হাতে তো অবশ্যই টাকা রয়েছে, তারা কিছু কিছু সময় লগ্নি করতে চান, এই মুহূর্তে শেয়ার মার্কেটে লগ্নি করাটা কতটা সঠিক সময় বা বেঠিক সময়? দেখুন, ফার্স্ট হচ্ছে 2-3টে কারণ আছে। ফার্স্ট একটা, প্রথম আপনার বলতেই হয়, সোনার দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু অর্থনৈতিক কাঠামো মজবুত হবে না। ফার্স্ট আমাদের দরকার, সরকারের দরকার সোনার দামটাকে নিউট্রালে নিয়ে আসা, ফেলে দেওয়া এটা নয়, মোটামুটি একটা দামের মধ্যে, নিয়ন্ত্রণ দামের মধ্যে নিয়ে আসা, যেটা ছিল 35 থেকে 40,000 টাকা, 42-এর মধ্যে থাকা। এটা একটা। শেয়ার মার্কেটটাকে যেটা ছিল 14-15 সেটাকে নিয়ে যাওয়া। 2-3 নম্বর হচ্ছে যারা ছোট ব্যবসাদার তাদেরকে সাপোর্ট করা, তবে কিন্তু অর্থনৈতিক কাঠামোটা বড় মজবুত হবে। কারণ আমি পশ্চিমবঙ্গ বলে বলছি না, যে কোনো রাজ্যে ছোট শিল্পকে সাপোর্ট না করলে সে রাজ্যর কিন্তু বা সে দেশের কিন্তু অর্থনৈতিক কাঠামো মজবুত হওয়া মুশকিল আছে। কেন দেখুন, একদিনে তো কেউ আদবানি, কেউ রিলায়েন্স, কেউ টাটা, কেউ আদানি হয়নি। তারাও ছোট থেকে ব্যবসা শুরু করে আজকে এই জায়গায় গেছে। তারা ছোট থেকে সাপোর্ট পেয়েছিল বলে আজকে জায়গায় গেছে। যারা ক্ষুদ্র শিল্প, যারা ছোট শিল্প, আমাদের মতন শিল্প যাদের আছে, যারা রাইস মিল আছে, যাদের ছোট ছোট মিল আছে, তাদেরকে সরকার তরফ থেকে সাপোর্ট করা উচিত, যাতে ওখানে যারা কর্মচারী তারা কাজ পাবে, এবং সেই কাজটা পেলে তাদের ওই গরিব মানুষ বা যারা খেটে খাচ্ছে তাদের হাতে টাকাটা যাবে। তারা টাকাটা পেয়ে গেলে এটা উন্নতি হবে, সব দিক থেকে পয়সাটাও ওরা হাতে খরচা করতে পারবে, মার্কেট এফেক্ট, টাকার ফ্লোটা একটা আসবে। এই ধরনের একটা যদি চিন্তাভাবনা সরকার নেয়, তবেই অর্থনৈতিক কাঠামোটা। আপনি যে প্রসঙ্গে বললেন সেই প্রসঙ্গে একটা মারাত্মক অভিযোগ তুলছেন বিশিষ্টজনেরা, যে এই যে রেশনে চাল দেওয়া হচ্ছে, রেশনের চালটা বিনামূল্যে দিচ্ছে, গভর্নমেন্টকে তো কোথাও কিনতে হচ্ছে চালটা। আমরা যেই এই আরামবাগ বিস্তীর্ণ এলাকা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, এটা কিন্তু প্রচুর রাইস মিল আছে, এই রাইস মিলে প্রচুর মানুষের জীবন নির্ধারণ করে। তো সেখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে খাদ্যশস্যটা আসছে রেশনের জন্য, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে মানে খাদ্যশস্য কিনছে না কেন্দ্রীয় সরকার, এটা ভিন্ন রাজ্য থেকে আসছে। এখানে কিন্তু এখানকার যে রাইস মিলাররা রয়েছে তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে ভারতবর্ষের অর্থনীতি, পশ্চিমবাংলার অর্থনীতি এগোবে কোথায়? এই মানুষগুলো যদি আজকে আস্তে আস্তে, এটা ঠিক, অবশ্যই ঠিক বলেছেন। যদি আমাদের রাজ্যে যেটা পাওয়া যায় আজকে চাল, আজকে আরামবাগ সার্কুলার যেসব মিল আছে, প্রায় 100-150 মিল আছে, এই মিলগুলো যদি সচল হয়, ঠিকঠাক করে দেওয়া হয়, তাদের সরকার নেয়,
ঠিক দামে, তাহলে এখানকার কাটামাটা অনেকটা মজবুত হবে, এখানকার জায়গাটা অনেক ভালো হবে। তো আমি জানি না কোথা থেকে চাল নিচ্ছে সরকার, তবে যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে না নেয়, অন্য রাজ্য থেকে চাল নিয়ে এসে এখানে দিচ্ছে, তাহলে আমার মনে হয় রাজ্যে যারা আছেন দায়িত্বে এইসব ডিপার্টমেন্টে, তাদের একটু ভাবা উচিত যে আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো দেওয়া। বা এমনও হতে পারে আমাদের রাজ্য থেকে সব কিছু দিতে পারছে না, কারণ থাকতে পারে অনেক কিছু। তবে যদি না হয় তাহলে আমার মনে হয় রাজ্য থেকে আমার যদি পাওয়া যায় রাজ্য থেকে নেওয়া উচিত। কারণ এই ছোট শিল্পই তো বড় শিল্পকে বাঁচিয়ে রাখবে, এবং ছোট শিল্পের বা ছোট ব্যবসাদারদেরকে এই মুহূর্তে বোধহয় স্বাবলম্বী করতে এগিয়ে আসা উচিত সরকারের। 100বার আগে ছোট শিল্পর দিকে যত আগাবেন তারা পরবর্তীকালে বড় হবে, তারা বড় হয়ে কিন্তু কারখানাটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবে না, একদম তারা পশ্চিমবঙ্গেই থাকবে। কেন আমি বলছি, সাপোজ একটা আমি ফ্যাক্টরি করছি 2 বিঘে এরিয়া নিয়ে, আজকে 2 বিঘে নিয়ে শুরু করলাম, কালকে আমার 20 বিঘে জায়গা এরিয়া হবে, আমার সাপোর্ট পেলে তো আমি বাড়বো, আমার লাভ হবে, আমি আরও বাড়বো। ওই আস্তে আস্তে বড় হয়ে গেলে ওইটা কিন্তু উঠে গিয়ে অন্য জায়গায় চলে যাবে না। পশ্চিমবঙ্গ সরকারের উচিত হবে কি, যে অন্তত এই ছোট ছোট শিল্পগুলোকে অন্তত সাপোর্ট করা। এবং এই মানে একটা শিল্পের সাথে তো আরও মানে অনুসারী শিল্প সমস্ত যুক্ত হয়ে রয়েছে। আমি একটা শিল্পের কথা বলতে পারি, যেখানে একটা ডেকোরেটর শিল্প, এটা বৃহৎ একটা জায়গা, এবং শুধু ডেকোরেটর শিল্প তো একটা জিনিস নয়, ডেকোরেটর শিল্পের সাথে সাউন্ড লাইট, আজকে কিন্তু ডেকোরেটর শিল্প কিন্তু এই মুহূর্তে থমকে গেছে, যেখানে লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন হয় এবং প্রচুর মানুষের নির্ভর করে, রুজি রোজগার হয়। 100বার এটা কি যেহেতু থমকে রয়েছে, কেন্দ্র সরকার অবশ্য একটা ঘোষণা করেছে যে ডেকোরেটর শিল্পকে, ডেকোরেটরস মালিকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের লকডাউন পিরিয়ডে তারা ঘোষণা করেছে এমএসএমই মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে ডেকোরেটর শিল্পকে নিয়ে আসা হলো এবং তাদেরকে লোন দেওয়ার একটা ব্যবস্থা করবে। এবং এখন কিন্তু সমস্ত ডেকোরেটরস মালিকরা সবাই কিন্তু এমএসএমই প্রকল্পে সবাই কিন্তু রেজিস্ট্রেশন করছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, কেউ কেউ বলছে বিভিন্ন ক্ষুদ্র যে লোনগুলো আছে, এমএসএমই লোন, যে 10 লক্ষ 25 লক্ষ 50 লক্ষ এই যে লোনগুলো দেওয়া হয়, সেটা বোধহয় সাধারণ ব্যবসাদাররা এটা থেকে বঞ্চিত হচ্ছে। যারা ছোট ছোট ব্যবসাদাররা, বড় ব্যবসাদাররা পেয়ে থাকতে পারেন, ছোট ব্যবসাদাররা বঞ্চিত হচ্ছে। এটাতে আপনার কি মনে হয় যে সত্যি কি ছোট ব্যবসাদাররা বঞ্চিত হয়? দেখুন, ব্যাপারটা হয়ে গেছে যে যেটা ডেকোরেটরসের যে আন্দোলনটা ছিল তাতে কথা দিয়েছিল, এখনো আমার মনে হয়নি দিয়েছেন লোন। না, লোন দেয় এখন, শুধু ওরা বলেছে রেজিস্ট্রেশনটা করো। তো আমি একটা কথাই বলবো আপনাকে, যে আগে হোক, আগে দেওয়া হোক, তারপরে বলা যাবে কে ভালো ক্ষতিগ্রস্ত কে। মানে এখন সবাই ক্ষতির মুখেই আছে একদম। কারণ আমরা অনেক প্রোগ্রাম শুনি, সেটা যে কোনো সরকার আজ থেকে আজ যত বছর আমরা দেখছি, বলে এক হয় এক, হবে বাস্তবে আর বাস্তবে এক হয়। তো আমার মোটামুটি ইচ্ছে হয় যে সরকারই হোক, আগে দেখি ডেকোরেটরসটা পাই কি না পাই, তারপরে চিন্তা ভাবনা করা যাবে যে কে লাভবান হলো কে ক্ষতিগ্রস্ত। তো মোটের কথা একটা কথা বলি, এখন সবাই ক্ষতিগ্রস্ত। এবার টেনে তোলার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার যাতে অর্থনীতি ঠিকঠাক থাকে। তো এই জায়গায় আমার মনে হয় এইভাবে হবে না। হ্যাঁ, যে নোবেল জয়ী যিনি আপনি বললেন, যে গরিব মানুষ, সাধারণ মানুষ, আম মানুষের হাতে পয়সা দিতে হবে, তবে পয়সা পেলে তারা মার্কেটে আসবে, মার্কেটে এলে তবেই তারা কেনাকাটা করবে, কেনাকাটা করলেই তবেই অর্থনীতিটা বাড়বে। এটা ওনারা বারবার করে বলছেন, এছাড়া কোনো উপায় নাই। আপনি যাই বলুন, মানুষের হাতে টাকা নাই, এই মুহূর্তে কিন্তু টাকা নেই। আজকে আমরা যতটা পরিমাণ আমাদের আশেপাশে মানুষজনকে একটুখানি হাসতে দেখছি, সেটার কারণ বোধহয় অন্তত হুগলি, হাওড়া, বর্ধমান এই সমস্ত জায়গায়, সেটা হচ্ছে যেহেতু এটা মানে চাষ নির্ভর একটা জায়গা, এবছরে আলুর দামটা একটা মারাত্মকভাবে বাড়ার দিকে, সেই কারণেই কিন্তু একটুখানি হাসি মুখে রয়েছে। কিন্তু এই আলুর দামের লাভের টাকা কদিন চালাবেন চাষিরা? এবং সমস্ত জিনিসের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, সমস্ত ওষুধের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে। যখনই আপনার অর্থনীতি টালমাল হবে সব জিনিসের দাম বাড়বেই। সোনার দাম যদি বেড়ে যায়, এগুলো দাম বাড়তেই হবে।
যার উপর গোটা বিশ্বের কারেন্সি নির্ভর করে সোনা গোল্ডের উপর, সেই দামটা যদি বেড়ে যায় তাহলে তো অবশ্যই সব জিনিসের দাম বাড়তেই হবে। আজকে পেট্রোল ডিজেলের দাম অনেক বেড়ে গেল। তো এগুলো সাধারণ মানুষ বুঝতে হবে যে আমাদের অর্থনীতি কোথায় আছে। তো আমার মনে হয় ভারত সরকার যেভাবে হোক এটাকে রোখার চেষ্টা করবে নিশ্চয়ই, এবং আমাদের তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও লড়াই করে যাচ্ছে যে যেভাবে হোক এই অর্থনীতির জায়গাটাকে ঠিকঠাক মজবুত করার জন্য। শুধু ভারতবর্ষ দেখলে হবে না, আজ গোটা বিশ্বে আমেরিকার মতন দেশ, রাশিয়ার মতন দেশ, তারাও কিন্তু আজ এই অর্থনীতির কাঠামোয় ভুগছে। কেউই শান্তিতে নাই, সবাই অশান্তির মধ্যেই তার রয়েছে। উপরে আপনার মরার উপর একটা করাঘা বলা হয়, তারপরে চীনের সঙ্গে একটা যুদ্ধর বাতাবরণ তৈরি, এটাও একটা বড় ইফেক্ট ভারতবর্ষের অর্থনীতি ইফেক্ট করবে। তো আমার মনে হয় যে এখন এই যুদ্ধ না গিয়ে এখন নিজের দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করাটাই বেস্ট। এই মুহূর্তে অনেক মানুষ যারা শেয়ারে ইনভেস্ট করে রেখেছেন তারা অনেকেই জানতে চাইছেন, অনেকে শঙ্কিত যে এই মুহূর্তে তো ভারতবর্ষের অর্থনীতি একটা ভারতবর্ষ কেন সারা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে কিন্তু তলানিতে ঠেকেছে, কিন্তু যারা শেয়ারে ইনভেস্ট করে রেখেছে তারা বলছেন যে আগামী 4-5 মাস আমরা দেখতে চাই, তারপরেটা কি হবে, আদেও কি শেয়ার মার্কেটের জায়গাটা ঠিকঠাক যাবে না আরও খারাপের দিকে চলে যাবে? দেখো, শেয়ার বাজার বসে নাই। 2007-08 শেয়ার বাজার ধস খেলো, তখন তো লকডাউন হয়নি, না, সব খোলা ছিল কিন্তু ধস খেয়েছিল। তারপর থেকে শেয়ার বাজার সেই 8,000 থেকে আবার 20,000 ঢুকলো, সেখান থেকে আজকে 42,000 44,000 গেছিলো সেন্সেক্স, সেখান থেকে পড়ে 25,000 এসেছে, আজকে চলে গেছে 35,000। এর মানে হচ্ছে শেয়ার বাজার সবসময় আপ ডাউন করে। আপনাকে কেনার জায়গাটা তৈরি করতে হবে, কোথায় আপনি কিনবেন। সাপোজ আপনি জমি একটা কিনতে চাইছেন, সেই জমিটার দাম অরিজিনাল 4 লক্ষ টাকা করে কাটা, আপনি সেই জায়গাটা যদি 2 লক্ষ টাকা করে কাটা পান তাহলে অবশ্যই আপনি কিনবেন, কারণ ঠকা হচ্ছেন। হতে পারে এমন যে এরপরও জমির দাম আরও পড়বে, সেটা কিন্তু একটা প্রশ্নবাচক থেকে যায়, হতে পারে এরপরও যদি মার্কেট খারাপ হয় তাহলে ওটা 2 লক্ষ টাকা কাটা নয়, ওটা 1 লক্ষ টাকা কাটাও হতে পারে, সেই সুযোগটাও নিতে পারে অনেক লোক। কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলবো, যদি আমি একটা 4 লক্ষ টাকা কাটার জায়গা পাচ্ছিলাম, সেটা 2 লক্ষ টাকা পাচ্ছি, মানে আমি ঠকছি না, আমি ঠিক জায়গায় নিচ্ছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি 300 টাকায় কিনতাম, সেটা আমি 150 টাকায় পাচ্ছি, আমি কেন কিনবো না? হতে পারে তার থেকে পড়তে পারে, কিন্তু আমার কেনাটা ভুল না। তো এই মুহূর্তে যখন 7,500 সেন্সেক্স এসেছিল, তখন অবশ্যই মানুষের উচিত ছিল ইনভেস্ট করা, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে শেয়ার বাজারে। তাতে কী হবে, আজকে যে রিটার্নটা দিচ্ছে, আমি ডিশ টিভি কথা বলছি, 4 টাকা ছিল ডিশ টিভি, আমি বলেছিলাম টিভির মাধ্যমে যে 4 টাকা ডিশ টিভিটা কিনুন, খুব জলদি 20 টাকা যাবে, আজকে 9 টাকা 9.5 টাকা পর্যন্ত গেছিলো। তো এই জায়গা থেকে আমি বলবো যে প্রতিটা যারা ভালো ভালো শেয়ার যেগুলো আছে, যদি দাম কম পান তাহলে কিন্তু অবশ্যই ইনভেস্ট করা দরকার। কেন ইনভেস্ট করলে দুটো ফায়দা, এক তো নিজের ফায়দা হবে এবং দেশের অর্থনৈতিক কাঠামোটাও ভালো হবে। একদম। এই অর্থনীতি কাঠামো উন্নয়ন করতে গেলে যে সাধারণ মানুষের হাতে টাকা অবশ্যই চাই, না হলে কিন্তু মার্কেট উঠবে না। এই টাকার প্রসঙ্গে যখনই আসে তখন কিন্তু ব্যাংকের একটা বিশেষ প্রভাব থাকে আমাদের কাছে, কারণ ব্যাংক লোন দেয়, প্রচুর মানুষ ব্যবসা করে। এখানে কি এই যে লকডাউন পিরিয়ডের পরে ব্যাংকে কি আরেকটু সরলীকরণ করা দরকার লোনগুলোর ক্ষেত্রে? অবশ্যই মানে এমনভাবে লোন দিতে হবে যে ব্যাংকও যেন লোনটাকে আদায় করতে পারে, এই সব বিবেচনা করে ব্যাংক কি আর লোন দেওয়ার ক্ষেত্রে একটু সরলীকরণ। সত্যি কথা বলতে আপনাকে বলি, যেটুকু আমি জানি আমার জ্ঞানে, এখন ভারতবর্ষে 1-2 ব্যাংক ছাড়া কেউ ভালো পজিশনে নাই না। হ্যাঁ, সব লোন দিয়ে ফেঁসে বসে আছে। 2 নম্বর হয়ে গেছে, সরকার কিছুদিন আগে একটা প্রায় বড় টাকা অ্যামাউন্ট আরবিআই থেকে নিয়েওছে। তা আমার মনে হয় না ব্যাংক লোন দিচ্ছে না, লোন দিচ্ছে। তো সরলীকরণ যেমনটা রুলস সেটাই মেনে চলবে। এবার লোন আমার মনে হয় ভারত সরকারের উচিত প্রত্যেকটা মানে যারা ছোট শিল্প বা এরা কাজ করছে তাদেরকে ব্লক ভিত্তিক ডিএম এর মাধ্যমে হোক কি বড় কোনো এর মাধ্যমে হোক বা কোনো অফিসারের মাধ্যম দিয়ে হোক তাদের হাতে পৌঁছে দেওয়া, তাহলে তারা লোনটা পাবে। কেন লোনটা তো এখন সব
লোন 1 লক্ষ টাকা লোন নেবে, 20,000 টাকা হয়তো তাকে কমিশন দিতে হয়। একদম, এমনও ব্যাপার একদম। আছে, আমি শুনেছি, আমি জানি না, যে আমি লোনটা করে দেবো তোমার, 20,000 টাকা 20,000 লাগবে। তো সে বেচারা 80,000 টাকা পেল। এইগুলো যাতে না হয়। এরকমই একটা মানে প্রকল্পের কথা বলি, মানে পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প। ধরুন 5 লক্ষ টাকা একটি প্রজেক্ট, সেই 5 লক্ষ টাকা প্রজেক্টের মধ্যে আমি যদি ব্যবসা করতে শুরু করি, আমার নিজের 25,000 টাকা ক্যাপিটাল, বাকি 4,75,000 টাকা ব্যাংক দেবে, লোন দেবে আমাকে। এবং এই 4,75,000 টাকার মধ্যে 1.5 লক্ষ টাকা গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, আর 3,25,000 টাকা আমাকে ব্যাংকে শোধ করতে হবে। এই লোনটা যখন আমি আনতে গেলাম, তখন ব্যাংক বলছে যে তুমি প্রথমে 2 লক্ষ টাকা পাবে। ব্যাংক যেটা করছে, সবার ক্ষেত্রে করছে, 2 লক্ষ টাকা লোন দিয়ে দিচ্ছে। সাবসিডিটা আসার পর 1,25,000 টাকা দিচ্ছে, কিন্তু এই 1.5 লক্ষ টাকা সাবসিডিটাকে আটকে রাখছে। এবং এখানেই শেষ নয়, ব্যাংক কিন্তু পুরো সিকিউরিটি রাখছে, যে তোমার হয় LIC রাখো, কিংবা তুমি একটা ফিক্সড ডিপোজিট করে রাখো। কিন্তু এখানে একটা প্রশ্ন, এবং এখানে একটা দালাল চক্র কাজ করে, বা ব্যাংকের একটা বিরাট অংশ, মানে একটা এই লোনটা করতে গেলে তোমাকে কিন্তু এত টাকা কমিশন দিতে হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, একটা বেকারদের জন্য তো লোন, একটা বেকারকে যদি স্বনির্ভর করার উদ্দেশ্যেই যদি টাকাটা দেওয়া হয়, সে পুরো টাকাটাই পেল না। 5 লক্ষ টাকা স্কিমে সে পাচ্ছে মাত্র ব্যাংক থেকে 2 লক্ষ টাকা। কবে গভর্নমেন্টের সাবসিডি ঢুকবে সে জানে না, 6 মাস 8 মাস। সে ব্যবসাটা শুরু করবে কোথায়? ব্যবসা শুরুটা কি মুখ থুবড়ে পড়ছে। এই জিনিসগুলো বোধহয় একটু, আপনার শুরুতেই বললাম, দিখানে কা কুছ হ্যাঁ আর দেনে কা কুছ আর হ্যাঁ। দেখাবার কিছু আর দেওয়ার কিছু। আপনি নিয়ম কানুন সব পড়বেন ঠিকঠাক করে, ব্যাংকে যখন যাবেন সব উল্টো নিয়ম হয়ে যাবে একদম। এইগুলো দেখুন, যে সরকারের কথা বলবো না, যে সরকারই থাকুক, এগুলো মানুষকে বুঝতে হবে। তোমার ভাগ্যে যদি থাকে হবে, না হবে না। কেননা এই সব নিয়মকানুনগুলো যখনই সে ব্যাংকে যায়, তারপর সব নিয়মকানুনগুলো তার কাছে আসে। আর ব্যাংক সে বিনা সিকিউরিটি দেবে কী করে? একদম, তাকে সিকিউরিটি রাখতেই হবে। বাস একটাই, যে আমি সরকার থেকে আপনাকে হেল্প করছি, যে বলছে 1.5 লাখ টাকা সাবসিডি দিচ্ছে না, তাহলে ব্যাংক সাবসিডিটা আগে কেটে রেখে দিচ্ছে। এবং ব্যাংক বলছে যে ওই 3,25,000 তুমি যখন শোধ করে দেবে, ওই 1.5 লাখ টাকাটা তোমাকে আমি দিয়ে দেবো। এটাই হয়, এগুলোই চলছে। লোন, এইসব লোনগুলো যেগুলো করছেন না, দেখবেন লোন কারা পায়? যারা সরকারি চাকরি করে, বা বড় ব্যবসাদার যারা, হ্যাঁ, এরা লোন পায়। সাধারণ মানুষ, গরিব মানুষ লোন পায় না। তারা ওই চটা সুদে টাকা তোলে, আর চটা সুদে টাকা তুলে আলো ডুবছে। একদম, এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, চটা সুদে। আর কিছু যদি যোগাযোগ থাকে ওপর মহলে, নেতা মন্ত্রী বা কোনো বিশেষ কোনো দাদা থাকে, তাহলে তার যোগাযোগ থাকলে সে হয়তো লোন পায়। আম মানুষ হাতে লোন পায় না। একদমই তাই। হ্যাঁ, ও শুনতে মনে হয় যে লোন পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো 100 জনের মধ্যে 2 জন হয়তো লোন। একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এটা আজ বাংলা। হ্যাঁ, আজ বাংলা। বলুন, আপনি সরাসরি প্রশ্ন। আমি একটু কথা বলছি, একটু জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বলুন, প্রশ্ন। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি যে আজকে যে আলোচনা হচ্ছে, সেটা আমার তো জানতে ইচ্ছে করছে, কেন্দ্রীয় বলছে এরকম ধরনের পরিস্থিতিতে 25 টাকা লোন দেওয়া হচ্ছে, এবং রাজ্যও হচ্ছে দিচ্ছে। এই সুবিধাটা কে পাচ্ছে? আমার তো জানার মধ্যে কেউ একজন পেয়েছে আমার মনে হচ্ছে না। সেটা যদি একটু ব্যাখ্যা করতেন যে খারাপ পাবে বা খারাপ পেয়েছে, তাহলে মধ্যে একটু ভালো হয়ে জানাতে করছে। আমার সাধারণ মানুষ জানতে ইচ্ছে করতে চাইছে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা সেটা নিয়ে আলোচনা করছি এবং জিয়াবাবু মানে সরাসরি সেই প্রশ্নের মানে সরাসরি উত্তর দিয়েছেন যে এটা শুধুমাত্র, উনি এতক্ষণ সেইটাই উনি বলছিলেন যে এটা শুধুমাত্র বড় ব্যবসাদার এবং চাকরিজীবী তারাই কিন্তু লোন পান, সাধারণ মানুষ কিন্তু লোন পান না। যেটা দেখা যাচ্ছে দেখুন, বাস্তব চিত্র যেটা, বাস্তব ওইটা দেখতে পাই। এবার দেখুন, কে রাগ করবে জানি না, তবে আমি আমার লাইফে আমি দেখেছি। আমি নিজে লোন নিতে গেছি, আমাকে বলেছে যে আমি একটা ব্যবসাদার, আমাকেও বলেছে যে আপনি এই জমা দিন, এই জমা। দেখলাম আমি হয়তো 5 কোটি টাকা লোন নিলাম, আমার 5 কোটির জায়গায় 10 কোটি টাকা আমার অ্যাসেট নিয়ে রেখে দিল।
সেটাও নাই পাওয়া গেল, কিন্তু একটা বেকার ছেলে, তাকে তো কিছুই নাই, একদম সে একটা বেকার ছেলে একটা ব্যবসা শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, তার কাছে যদি যাওয়া হয় তোর বাড়ির দলিলটা দে, সে বাবার নামে তার দলিল, তার নামে দলিল নাই, তাহলে সে দেবে কি? থানা তোমার এক কাজ করতো, এলআইসি আছে, এলআইসি এখন বেকার ছেলে এলআইসি কি করবে? তো সে তার কোনো ডকুমেন্টস দিতে পারছে না, বলছে তোমার 3 বছরের ফাইল আছে, আইটি ফাইল, সে ইনকামই করতে শুরু করলো না, তার 3 বছরের ফাইল নেবে বলছে। তবে এইসবগুলো আমি সাধারণ বলেছি ব্যাংকগুলোতে দেখি। হ্যাঁ, এইগুলোই বলছে। এবং এই যে স্বনির্ভর গোষ্ঠীর যে লোন বলছে, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর গোষ্ঠী, বিএসকেপি যে লোনগুলো রয়েছে, তো এক্ষেত্রে একটা মানে এটা গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একজন বেকারকে স্বাবলম্বী করা, কিন্তু এখানে বেকারকে স্বাবলম্বী কোথায় করছে? এখানে বোধহয় যারা, এটা তেলা মাথায় তেল দেওয়া হয়। তেল আমাদের তেল নয়, একটা কথা বলি, ব্যাংক তার নিজের দিকটা বজায় রেখে ব্যবসা করে, এবং সেটাও কিন্তু স্বাভাবিক। আপনি সবাই স্বাভাবিক যে ব্যবসা করতে গেলে আমার নিজের দিকটা বেঁধে ব্যবসা করবো। আরেকটা ফোন আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন বলুন, প্রশ্ন করুন। আমি বুঝলাম না, আমি অস্পষ্ট শুনলাম আমরা, আরেকবার বলুন প্রশ্নটা। আমি বলছি এই পরিস্থিতিতে সরকারের পরিস্থিতি আমরা কিছু মানে নেটওয়ার্কের কোনো সমস্যা, আমরা কিছু বুঝতে পারলাম না প্রশ্নটা। এই পরিস্থিতিতে বোধহয় উনি যেটা বলতে চাইছেন, এই পরিস্থিতিতে সরকারের কি ভূমিকা নেওয়া উচিত, এটাই বোধহয় বলতে চাইলেন। মানে করোনা পরিস্থিতিতে না অন্য কোনো পরিস্থিতি? না, করোনা পরিস্থিতি প্লাস এরকম এই যে ব্যাংক এরকম ভাব এইগুলো করছে, এরকম একটা পরিস্থিতিতে ব্যাংকের কি করা উচিত, বোধহয় গভর্নমেন্টের কি করা উচিত, এরকমই কিছু একটা প্রশ্ন বলতে চাইলেন আর কি। দেখুন, গভর্নমেন্টের ফার্স্ট উচিত হবে যারা বেকার, ঠিক আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কেটে গেছে লাইনটা। হ্যাঁ, আমরা আলোচনা যাব। দেখুন, যে পরিস্থিতি হোক, ফার্স্ট হবে বেকারদের লোন দেওয়াটা। হ্যাঁ, এটা ফার্স্ট দরকার। কে লোন পাচ্ছে না এমনও কিছু নাই, কিন্তু 100টার মধ্যে হয়তো 10টা 20টা লোক লোন পাচ্ছে, হ্যাঁ, আর কিন্তু 80টা লোক লোন পাচ্ছে না। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা 100% অ্যাচিভমেন্ট। সরকারের উচিত হবে 100 লোক যেন, অন্তত 90% লোক যেন লোনটা, আপনার সরকারের যে এটা বার করেছেন যে কি বলো স্বনির্ভর প্রকল্প বা যে কোনো একটা অফার দিচ্ছেন, সেটা যেন আমরা 90% অ্যাচিভ করতে পারি। সরকার কিন্তু এই জায়গাতে সবটা অ্যাচিভমেন্ট করতে পারছে না। আর একটা ফোন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, নেটওয়ার্কের ডিস্টার্ব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা শেষ পর্যায়ে যে আলোচনা নিয়ে আমরা ছিলাম এখানে, যেভাবে শুরু করেছিলাম, যে লকডাউন এবং ব্যবসার হাল হকিকত, এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের যখন শেষের দিকে আমরা এসে হাজির হয়েছি। আর একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি, আমি একটু আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আজকে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে উনি আমার কথা পশ্চিমবাংলা যেমন সুন্দর করে প্রতি করতে হবে, এলাকার যারা পরিস্থিতি দেখেছেন, তাতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেই সরকার পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সরকার নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, উনি যে প্রশ্নটা করছেন যে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এই লকডাউন সময় ব্যবসার সূত্রে, এবং আপনি প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছেন, এরকম একটা পরিস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, সেখানে সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, সেই ব্যবস্থা গ্রহণ কি সরকার আদৌ করেছে? ওনার মনে হচ্ছে সরকার বোধহয় সেই ব্যবস্থা গ্রহণ করেনি।
আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি যেটুকু ঘুরে দেখেছি করোনা, আমি আপনার প্রথমে একটা বললাম যে কোনো জিনিস একটা প্রস্তুত করতে টাইম লাগে, সময় লাগে। আজ থেকে আপনার লকডাউন শুরু, তারপর দিন থেকে আপনার বাড়িতে চাল পৌঁছে যাবে এই আশাটা করা ঠিক না। আমরা যতটা পেরেছি, আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে আরামবাগ সাব ডিভিশন, সুন্দরবন থেকে শুরু করে সব জায়গায় ঘুরেছি। মানুষের একটা হাহাকার পরিস্থিতি সবসময় ছিল, আছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই রেশনের চাল দেওয়ার পর থেকে অনেকটাই মানুষ চাল ডালটা পাচ্ছে, কিন্তু ভাবতে হবে শুধু চাল ডালটা পেলে কি মানুষের সব কিছু হয় না। তার লাগবে ওষুধ, লাগবে তার জামা কাপড়, লাগবে তার অনেক কিছু ব্যবহারযোগ্য আছে যেগুলো লাগবে, সেগুলো কিন্তু সরকার দিচ্ছে না। এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে একটা মানুষ কতটা সুরক্ষিত। শুধু চাল ডাল আলু এসব পেয়ে গেলে সে খেতে পেলো, তার শরীর খারাপ হলে কে চিকিৎসা করবে, কীভাবে চিকিৎসা হবে? তো এইগুলো আমি দেখতে পেয়েছি যে চাল ডালগুলো পাচ্ছে মানুষ, রেশনটা সবাই পাচ্ছে। হ্যাঁ, রেশনটা সবাই পাচ্ছে এবং মানুষ খুশিও, অনেক করে চাল পাচ্ছে। আমরা প্রথমে চাল দিচ্ছিলাম তখন লোকের একটা হাহাকার ছিল, চাল নেবার, ডাল নেবার, আলু নেবার। এখন কিন্তু পরবর্তীকালে চাল ডালের ব্যাপার লক্ষ্য নাই, সেই জন্য আমিও চিন্তা করেছি এখন যে ওষুধ, মেডিকেল কিছু সামান দেওয়া, জামা কাপড় দেওয়া থেকে শুরু করে কিছু ভালো মন্দ সবজি খাবার এসবগুলো দেওয়া, যেগুলো আমি দেওয়া চালু করেছি। তো সরকার দিচ্ছে তার এর মতন। তবে একটা কথা বারবার বলবো, যে কোনো সরকারই হোক, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, 100% ভালো করে টাইম পৌঁছে দেবে, এটা কেউ পারবে না। জনসংখ্যা ভারতবর্ষে যেখানে 135 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যাতে কোনো সরকারই এই 100% তার ঘরে পৌঁছে দেবে সব কিছু, এটা হবে না। মানুষের সেটা বুঝতে হবে। আর আমাদের ভারতবর্ষী যারা আছেন তারা এটা জানে। আর এটার জন্য বোধহয় কর্মসংস্থানটা একমাত্র 100বার কর্মসংস্থান তো দরকার। দেখুন, যে আসছে সে বলছে আমি কাজ করে দেবো, বেকার দূরত্ব করবো, সবাই বলছে, কিন্তু আদৌ দেখছি না বেকার দূরত্ব হচ্ছে। আজকে বলুন না, কটা বেকার ছেলে চাকরি করছে। আমার কাছে পার ডে খুব কম করে হলেও 5-6টা ছেলে আসে, ছেলে মেয়ে আসে চাকরির খোঁজে। এবং সেটা সারা বিশ্বে এবং আমেরিকার মতন দেশে বেকারত্ব 10% পৌঁছে গেছে। এবং ট্রাম্প সামনে নির্বাচন, সেই জন্য তিনি বলছেন যে এই মুহূর্তে আর নতুন করে আমেরিকায় কেউ চাকরির ভিসা দেওয়া যাবে না। আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখবো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার গোল্ডের ব্যবসা, আর একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, যেটা হচ্ছে আপনারা যে হোটেলটা করেছেন, আমরা বলছিলাম সেটা তো খুব সুন্দর হতে দেখতে পাচ্ছি। হ্যালো, লকডাউনের বাজারে একটু সমস্ত মানুষের কাছে টাকা পয়সাটা একটু কমই আছে, আপনার কি খাওয়া দাওয়ার উপর ছাড়টা দিচ্ছেন? দেখুন, আমার হোটেলে ফার্স্ট হচ্ছে, আমরা যেটা হোটেলে রিসর্টে করেছি সেটা হচ্ছে ফার্স্ট সুরক্ষিত, মানুষকে সুরক্ষিত রাখা। কারণ এই করোনার আবহাওয়াতে আমাকে ফার্স্ট স্যানিটাইজার থেকে শুরু করে তার সব কিছু সুরক্ষিত রাখাটা আমার সবচেয়ে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়ার ওপর কিছু টাকার লিস্ট করা, অবশ্যই কিছু কমানো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে কমানোটা ফ্যাক্টর না। আমি চাইবো পয়সা দুটো বেশি লাগুক, এখন মানুষ যেটা চাইছে পয়সা দুটো বেশি লাগুক, কিন্তু নিজেকে সুরক্ষিত মনে হয় রাখতে পারে। তার জন্য গোটা হোটেলকে স্যানিটাইজার করা পার ডে, এবং একটু দূরত্ব বজায় রেখে মানুষকে বসানো, এইসবগুলো আমি আমার রিসর্টে করছি, যাতে মানুষ ফার্স্টে সুরক্ষিত হোক। একদম একদম। আপনারা অবশ্যই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে আসুন, এবং সেখানে যে প্রতিদিন বিভিন্ন রকম ছাড় থাকছে, এবং সেখানে অবশ্যই আসতে হবে, না এলে তো ওইভাবে বৃহৎভাবে বলা যাবে না। এবং রিসর্টের ক্ষেত্রে বারবার করেই বলা হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিন ছাড় কিন্তু থাকি, আর এই মুহূর্তে তো একটা বিশেষ ছাড় অবশ্যই চলছে। জিওরবাবুর কাছে যে প্রশ্ন যাব, একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে 3টে বিভাগের প্রশ্ন করব। আপনি একজন গোল্ড ব্যবসায়ী, প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে, যাদের মধ্যে প্রায় 60-70% পরিযায়ী শ্রমিক যারা এই গোল্ড বিজনেসের সাথে যুক্ত, মানে স্বর্ণকার। খুব ভালো কোয়েশ্চেন করেছেন। তারা এই মুহূর্তে ভীষণ দোদুল্যমান অবস্থায় রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, ফার্স্ট হচ্ছে আমরা জানি বোম্বে, দিল্লি, আগ্রা, আহমেদাবাদ, কেরল, এসব জায়গায় গিয়ে ছেলেরা গিয়ে সোনার কাজ করেছে,
কেননা সেখানে কাজের চাপটা বেশি, কাজটা বেশি, অনেক কিছু হয়েছে। সেই কারণে আবার একটা কি হয়েছে, ভালো ভালো ডিজাইন, ভালো ভালো কাজটা কিন্তু ওখানেই পাওয়া যায়, পশ্চিমবঙ্গে কিন্তু তেমন নাই। এবার কিন্তু আপনাকে বলে রাখছি, পশ্চিমবঙ্গেতেই এবার ভালো ভালো সবথেকে দেশের সবথেকে বেশি ভালো ভালো এখানে পাওয়া যাবে। কেননা যেসব পরিযায়ী শ্রমিকরা এসেছেন তারা আর বাইরে যাওয়ার চিন্তাভাবনা কিছুদিন রাখবে না, তারা এখানে করবে। আর আমি বলবো প্রত্যেকটা যারা সোনার সঙ্গে স্বর্ণকারের সঙ্গে যুক্ত, যারা বাইরে থেকে এসেছেন, আমাদের পশ্চিমবঙ্গেতে অনেক সোনার দোকান আছে, অনেক অনেক ব্যবসা করার সুযোগ আছে। একবার এখানে করে শুরু করুন, কেন এখান থেকে আমি চাইবো পশ্চিমবঙ্গের থেকে লোক যেন সোনা নিয়ে যায় বাইরে, এখানকার অর্নামেন্টস নিয়ে যায়। তো খুব ভালো, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিন্তু খুব ভালো পরিস্থিতি এই মুহূর্তে যে ফোনটা রয়েছে, ফোনটা নি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো 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 হ্যালো, কেটে গেছিল। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো দিক যে যেটার জন্য আসছে। যদি পশ্চিমবঙ্গ সরকার এটাকে ক্যাপচার করতে পারে, তাহলে আমি মনে করি পশ্চিমবঙ্গে এই যে গুজরাট বলুন, আহমেদাবাদ বলুন, মুম্বাই বলুন, যেখানে গোল্ডের হাব বলা হয়, আমার মনে হয় আরামবাগের বুকে, পশ্চিমবঙ্গের বুকেও গোল্ডের হাব হবে। এখানে যেসব হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। ঠিক আছে, আমরা যে প্রসঙ্গে ছিলাম, গোল্ডের হাব, কারণ এখানকারই তো কারিগরদের হাতের ছোঁয়ায় কিন্তু এরকম একটা দুর্দান্ত পশ্চিমবঙ্গের কারিগরের একটা নাম আছে গোটা ভারতবর্ষে, সোনার কারিগর। সোনা শুধু না, সোনা, জরি, এই দুটো, জরি যেটা হয় ফ্যাশন ডিজাইনার যেগুলো পরে জরির কারবার, এই দুটোর কিন্তু নাম আছে। ঠিক আছে, শিল্প, এই দুটো কারিগর এখানে নাম আমি জানি, কারণ আমি গোটা ইন্ডিয়া ঘুরে দেখেছি। এই পশ্চিমবঙ্গে যারা বাইরে গিয়ে নিজের প্রতিভাটা এখানে পাচ্ছিল না পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু ফিরে এসেছে। এবার আমাদের কাজ হবে এদিকে ধরে রাখা, তাদের ঠিকঠাক সঠিক মাইনে দিয়ে ধরে রেখে এই কারবারটাকে এখান থেকে শুরু করা। এটা একটা বড় শিল্প, সোনার শিল্প। এখানে যদি ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকার মাথা লাগাতে পারে, তাহলে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার একটা বিশাল একটা ইনকামের জায়গা তৈরি হবে। একদম। আমি ফোনটা নিই, আমরা আর এই মুহূর্তে আমরা কোনো ফোন নেব না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এটা একটা দিক গেল। এই পরিযায়ী শ্রমিকদের অনেকই বড় শিল্পী আর কি, স্বর্ণশিল্পী, তারা অনেকে ভাবছেন যে এখানেই তারা ব্যবসা শুরু করবে। 100 বার এখানে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনার কি পরামর্শ যারা ব্যবসা শুরু করতে? অবশ্যই সুযোগ করতে হবে। আমার যেটুকু সাধ্য মতন, আমার যেটা কারখানা আছে সিথির মোড়ে, সেখানে 200-250 লোক কাজ করার জায়গা, সেখানে কাজ হবে। আমার ক্ষমতা সবটা নাই, তবে আমি চেষ্টা করব যে এই স্বর্ণ জায়গাটাকে আরো বড় করে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন, আপনার ছোট্ট পরামর্শ তাদের জন্য। আমি প্রত্যেকটা ছেলেকে বলবো, যারা দূর থেকে সোনার কারিগর এসছে, শুধু সোনার কারিগর বলবো না, যারা আমার জরি শিল্পী যারা আছেন, এমব্রয়ডারি যারা আছেন, তাদের বলবো আপনারা আর বাইরে যাবেন না, আপনার দেশেতেই, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গেতেই কিছু ব্যবস্থা করুন। এবং একটা মনে করুন, আমাদের সিএম মাননীয় মমতা ব্যানার্জিকে, ওনাকে চিঠি লিখুন সবাই মিলে, যে আমাদের এখানে ব্যবসা করার একটা সুযোগ করে দেওয়া হোক, যেখানে হাজার হাজার লাখ লাখ লোক কাজ করতে পারবে। এই স্বর্ণ শিল্প, এই জরি শিল্প যদি এখানে করা যায়, এই সুযোগটা যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিতে পারে, তাহলে কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা পশ্চিমবঙ্গ সরকার পাবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, ওরা তো নিশ্চয়ই ওদের মতন করে চেষ্টা করবে, তার থেকেও বোধহয় খুব দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাওয়ার জায়গা আপনাদের হাতে রয়েছে। আপনারা যারা এই স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন, আপনাদের অ্যাসোসিয়েশনও রয়েছে, তারা কি কোনোভাবে ভাবছেন যে এই জিনিসটা মুখ্যমন্ত্রীকে দ্রুত ভাবানোর জন্য? দেখুন, ব্যাপারটা গেছে, আমি স্বর্ণশিল্প, আমি নিজে কাজ জানি না। তার কারণ হচ্ছে, এটা একটা আমার নিজের মানে দাদা ভাই আর কি, কাকার ছেলে, তাকে নিয়েই কারবারটা করি। সেই সব কিছু করে, সেই সব কিছু দেখে, তার যোগাযোগ থাকতে পারে, আমারও যোগাযোগ আছে। কিছু কিছু হয়তো সিএমের সঙ্গে যোগাযোগ নাই, কিছু হয়তো নেতার মধ্যে যোগাযোগ আছে।
হ্যাঁ, তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে পশ্চিমবঙ্গ সরকারকে বলবো যে আপনারা এই পরিযায়ী শ্রমিকদের যারা স্বর্ণ শিল্প এবং জরি শিল্প আরও আছে শিল্প, এই দুটো শিল্প যেহেতু আমার জানা আছে, এই দুটো শিল্পর খুব ভালো ভালো কারিগর যারা বাইরে থাকতো তারা কিন্তু ফিরে এসছে ঘরে। এদিকে আর যেতে দেবেন না, এদিকে যেতে দেবেন না, এদিকে এখানেই ব্যবস্থা করার কিছু কাজের ব্যবস্থা করুন। নিশ্চয় দেখবেন ওই প্রতিভার ছেলেগুলো কাজ পাবে, উন্নতি করবে তারা, এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গেতে একটা ভালো ইনকামের রাস্তা বেরোবে, যেটা সরকারের পক্ষে সুবিধা হবে। আমরা অনুষ্ঠান শেষ করব। জিয়াউর সাহেবের কাছে শেষ একটা প্রশ্ন রাখবো। তার আগে আমরা এই অনুষ্ঠানে এই যে 8 ঘন্টা 45 মিনিট ধরে আমরা যে আলোচনা করলাম, তা থেকে একটা বিষয় উঠে আসছে যে কর্মসংস্থানই কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করার একমাত্র জায়গা। সেখানে কর্মসংস্থান করতে গেলে অবশ্যই কিন্তু ব্যবসাকে একটু চাঙ্গা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভূমিকা অবশ্যই থাকা দরকার, এবং সরকার সেই ভূমিকা নেবে আশা করি আমরা। এবং এই ভূমিকাটা কখনোই ওই স্বামী বিবেকানন্দ স্বনির্ভর গোষ্ঠীর মতন নয়, স্বয়ং সক্রিয় হবে যারা সত্যিকারের ব্যবসা করতে চায়, যারা ব্যবসা করছে, এবং একটা মনিটরিং গ্রুপ করা হোক যে কোনো কেউ এই টাকা নিয়ে বিপথে পাড়ি না দেয়। এবং প্রচুর মানুষ আছে। একটা কথা আপনাকে বলি, কথা রাখি মাঝখানে, ভারতে বর্ষে তো এখন এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এখানে রাজনীতিটা খুব বেশি হয়। আমি কোনো রাজনীতিকে ছোট করতে চাই যে না, সবাইকে সম্মান করি। কেননা দেখুন, রাজনীতি হচ্ছে, কেউ এই করোনার টাইমেও সবাই কিন্তু রাজনীতি করতে নেমে গেছে একদম। হ্যাঁ, আপনি যে কোনো পার্টির কথাই বলুন, সবাই সবার মতন করে 21কে সামনে রেখে করোনা 21-এ ভোট হবে কি তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কি হতে পারে এরপর, করোনা কি আরো বড় রূপ নেবে কিনা, আমরা বাঁচবো কিনা সেটাই আমরা বুঝতে পারছি না। সেখান থেকে কিন্তু এখন পলিটিক্স চলে গেছে, একদম বড় বড় অনুষ্ঠান হচ্ছে, মিছিল হচ্ছে, এইগুলো কিন্তু একটা হচ্ছে। এই পশ্চিমবঙ্গের রাজনীতিটা এই জায়গাটাই গন্ডগোল। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, যে আগে রাজ্যের বাসী মানুষের উপকার হয় সে কথাটা না ভেবে কে কত তার দলটাকে মজবুত করতে পারলো, এটা সবচেয়ে বেশি মনোভাব। আর আমার পশ্চিমবঙ্গ সরকারের ব্যাড লাক যে একটার পর একটা বড় অঘটন ঘটে আসছে ওনার জন্য। এক তো বিশাল একটা গেল করোনা যাচ্ছে, তার উপর আমফান, তার উপরে এই বৃষ্টি বাদল, এবার বন্যা আসবে, এইগুলো একসঙ্গে সব পড়ে যাওয়ার পর কোনো সরকারই ঠিক থাকবে না। সেটা তৃণমূল কেন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, যেই থাকুক, ঠিক থাকা সম্ভব না। এবার এটা অপোনেন্ট পার্টির হয়তো তার দোষ খুঁজবে, কিন্তু আমি সবাইকে বলবো উদ্দেশ্যে যে এখন কেউ কারো দোষ না খুঁজে সবাই একত্রিতভাবে হয়ে আমরা কীভাবে মানুষের পাশে থাকব, মানুষকে কীভাবে সহযোগিতা করব, মানুষের বেকারত্ব কীভাবে দূর করব, কীভাবে এই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে আমরা আবার এই পশ্চিমবঙ্গে চালাবো, এই সব চিন্তাভাবনা করা সবচেয়ে ফার্স্ট দরকার। কিন্তু এখানে দরকার অন্য হয়ে যাচ্ছে। এখানে কে কার পার্টি ছেড়ে কত আসতে পারলো। আমি তো রোজ খবর দেখছি যে অমুক পার্টি থেকে অমুক পার্টি চলে গেল 50 জন, অমুক পার্টি থেকে 100 জন চলে এলো। ফুটবলের দল বদল হয়েই যাচ্ছে, যে কে হচ্ছে কে হচ্ছে না, এসব। এটা দিয়ে তো ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা হবে না, লস হবে। ভারতবর্ষের অর্থনীতি ক্রমশ তলানিতে যাবে, এটাতে রাজনীতি করে কোনোদিন তলে যাবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি অনেক জায়গায় রাজ্যে দেখেছি, কর্ণাটক দেখেছি, গুজরাট, বা ওখানে অতটা হয় না একদমই। ওখানে ভোটের দিনও বোঝা যায় না যে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে কিন্তু এখনই রাজনীতি চালু হয়ে গেছে। তবে আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব, যে কোনো রাজনীতির লোককে, সবাই যারা পদে আছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ফার্স্টে এই সব দলাদলি না করে এখন এই করোনা থেকে আমরা কীভাবে সুরক্ষিত থাকব, সাধারণ মানুষ কীভাবে খেতে পাবে, সাধারণ মানুষের বিপদ কীভাবে রক্ষা করা যাবে, কীভাবে রাজ্যটাকে আরও উন্নত করা যাবে, এই চিন্তাভাবনা নিয়ে আমাদের আগানো উচিত। দল থাকবে, দল একজন যাবে একজন আসবে, এটা ঠিক। আমরা ব্যবসাদার, আমাদের কাছে সবাই ভালো, আমরা কাউকে বলবো না। তবে একটা সবাইকে অনুরোধ করবো হাত জোর করে যে আগে দেশের জন্য ভাবুন, আগে রাজ্যের জন্য ভাবুন, আমার পশ্চিমবঙ্গের জন্য ভাবুন, যাতে এই পশ্চিমবঙ্গ আমরা উন্নত করতে পারি। অনেক অনেক ধন্যবাদ জিয়াউর সাহেবকে আমাদের এই আজ বাংলা স্টুডিওতে এখানে আসার জন্য। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। তবে যাবার আগে একটা কথা বলবো, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমাদেরকে এই মুহূর্তে আমরা
এই জীবন সংগ্রামে এই একটা অস্বাভাবিক পরিস্থিতিকে কি করে উত্তরণ করব, সেই উত্তরণের দিকটাই কিন্তু আমাদের দেখা উচিত। এবং সেখানে কিন্তু কোনো রকম রাজনৈতিক ভেদাভেদ এবং সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে আমরা মানুষ, আমরা ভারতবাসী, আমাদেরকে জিততে হবে। এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণ ঘটাতে হবে। এই মন্ত্র নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এবং সবাইকে দেখতে হবে। সবাই আমরা হাতে হাত ধরে যদি এগিয়ে যাই, আমরা কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতিকে আমরা স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারবো। আজকের মতন এইটুকুই। শুভরাত্রি। ধন্যবাদ। নমস্কার।